বাজারে গিয়ে তাড়াতাড়ি ফুলগুলো বিক্রি করতে হবে। ফুল বিক্রি করতে না পারলে আমার কপালে কোনো খাবারই জুটবে না। টুনি এসব বলতে থাকে আর বাজারের দিকে যেতে থাকে। যেতে যেতে এক পর্যায়ে টুনি বাজারে চলে আসে। ফুল নিয়ে যাও, ফুল, নানান ধরনের সুগন্ধি ফুল, তাজা তাজা ফুল আছে, নিয়ে যাও নিয়ে যাও। কাকুলি তাড়াতাড়ি চল, অনেকটা তো বেলা হয়ে গেল। ফুলগুলো নেতিয়ে পড়লে কেউ আর ফুল কিনতে চাইবে না। এই তো টিয়ে দিদি, আমরা তো প্রায় চলেই এসেছি। এ কি, ফুল বাগানে তো কোনো ফুল নেই, শুধু একটা দুটো ছাড়া। আজ তাহলে আমরা কি বিক্রি করবো রে কাকুলি? এটা নিশ্চয় টুনির কাজ। টুনি রোজ ভোরবেলা এসে সব ফুল নিয়ে যায়। এভাবে চললে তো আর হবে না। টিয়ে দিদি, চলো বাজারে। কাকুলি ও টিয়ে রাগান্বিত হয়ে বাজারে টুনির কাছে চলে আসে আর তারা দেখতে পায় টুনি বাগানের সব ফুল তুলে বিক্রি করছে। টুনি, তুই এটা ঠিক করিসনি। তুই বাগানের সব ফুল তুলেছিস কেন বলতো? তোর দিন দিন খুব সাহস বেড়েছে, তাই না? কি করবো বলো, আমার মেয়ে যে এখনো ছোট, তাকে দুমুঠো খাবার দেওয়ার জন্য এই কাজটা করতে হয়। আর তাছাড়াও ওই বাগান থেকে ফুল তোলার সবার অধিকার আছে, তাই আমি তুলেছি। আমি তো তোমাদের তুলতে না করিনি। টুনি দেখে বড় বড় কথা বলা শিখেছে। একা সব ফুল তুলেছিস, আবার বড় বড় কথা বলছিস। কাকুলি চল, আমরা রাজামশাইকে টুনির নামে বিচার দিয়ে আসি, তারপর টুনি বুঝবে মজা। হ্যাঁ, আমাদের তাই করতে হবে। চলো টিয়ে দিদি। এরপর টিয়ে ও কাকুলি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রাজার দরবারে চলে আসে আর সব কথা রাজাকে বলে দেয়। রাজা এসব শুনে বলে, টুনির স্পর্ধা তো খুব হয়েছে। সেনাপতি, এক্ষুনি গিয়ে টুনিকে আমার সামনে নিয়ে এসো। যে হুকুম রাজামশাই। রাজামশাই, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। এরা সবাই যা বলছে সব কি সত্যি? ক্ষমা করবেন রাজামশাই, এছাড়া আমার কোনো উপায় নেই। টোনা মারা যাবার পর আমি আর আমার ছোট্ট মেয়েটা পুরোই একা। দুবেলা খাবার জন্য আমি ফুল তুলে বাজারে বিক্রি করি। তা বললে হবে না টুনি, ওই বাগানে সবার অধিকার আছে। সবাই একসাথে বাগান থেকে ফুল তুলবে। তুই একা বাগান থেকে ফুল তুললে সেটা অন্যায়। এই অন্যায় আমি থাকতে করতে দিব না। রাজামশাই, তাহলে এখন আমি কি করব? কিভাবে আমার সংসার চালাবো? ন্যাকা কেঁদে এখানে কোনো লাভ নেই। তোর যা ইচ্ছে তাই কর গিয়ে, আমাদের দেখার বিষয় নেই। রাজামশাই যা বলেছে তাই হবে। আহা, তোরা থাম। টুনি, তুই এক কাজ করতে পারিস। আমার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে পারিস। রাজ্যের সব কাজ করবি আর মাস শেষে তোকে আমি পারিশ্রমিক দিয়ে দিব। তা হয় না রাজামশাই, আমি অন্যের রাজ্যে বা বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে চাই না। সৃষ্টিকর্তা আমাকে অনেক ধৈর্য শক্তি দিয়েছে। আমি শরীরের ঘাম ফেলে উপার্জন করব। তাহলে এই বনে তুই আর কোনো কাজ পাবি না। ওই ঘন জঙ্গলে গিয়ে তোকে কাট কাটতে হবে। দরকার পড়লে আমি তাই করব। রাজামশাই, আমি তাহলে এখন আসি। এই বলে টুনি তার বাড়িতে ফিরে আসে আর সেই ঘন জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওমা, তুমি ওই ঘন জঙ্গলে যাচ্ছ? সেখানে তো অনেক বড় বড় শিকারীরা বসবাস করে। এ পর্যন্ত যারা যারা গিয়েছে কেউ ফিরে আসেনি। মা, তুমি সেখানে যেও না মা, যেও না। তুই ভয় পাস না রে মা, আমার কিছুই হবে না। দেখিস, আমাকে যে সেখানে যেতেই হবে। তুই ঘরেই থাক, ঘরের বাইরে বের হবি না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যাও। আমি তোমার অপেক্ষায় বসে রইলাম। এরপর টুনি কুঠার নিয়ে কাঠ কাটার জন্য ঘন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। এক সময় টুনি ঘন জঙ্গলে চলে আসে। সেখানে সচরাচর কেউ আসে না। চারপাশ কত নিঝুম, নিস্তব্ধ পরিবেশ। তার মাঝে টুনি একা। টুনি ভয়কে বিসর্জন দিয়ে শুকনো কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটতে কাটতে হঠাৎ এক সাপ টুনির সামনে চলে আসে। এ কি, আমার সামনে সাপ? আমি তো শুনেছিলাম এই সাপগুলো অনেক বিষধর। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এই সাপের হাত থেকে রক্ষা করো। তুমি কে গো? তোমার সাহস দেখে তো আমি পুরোই অবাক। আমি হচ্ছি টুনি, আমি এখানে কাট কাটতে এসেছি। দয়া করে তুমি আমার কিছু করো না। আমরা কোনো কারণে অন্যের ক্ষতি করি না টুনি। কেউ যদি আমাদের ক্ষতি করে তবে আমরা অন্যের ক্ষতি করি। তুমি যে জঙ্গলে এসেছো, তোমার ভয় করছে না? হ্যাঁ করছে তো, কিন্তু কি করব বলো, আমাকে যে এখানে আসতেই হতো। কিন্তু কেন টুনি?
তুমি আমাকে সব বলতে পারো, আমি তবে তোমাকে সাহায্য করতে পারি। এরপর টুনি নিঃসন্দেহে সাপকে তার সব কথা খুলে বলে। সব কথা শোনার পর সাপ বলে, টুনি, তুমি চিন্তা করো না, আমি তোমার কথাবার্তা শুনেই বুঝতে পারছি তুমি অনেক ভালো। অন্য কেউ হলে আমাকে দেখে মারতে আসতো, নয়তো পালাতো। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তুমি আসো আমার সাথে। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমার গুহায় নিয়ে যাব তোমাকে, এলে সবটা বুঝতে পারবে টনি। আচ্ছা ঠিক আছে, তবে চলো। এরপর টুনি আর কিছু না বলে সাপের সাথে যেতে থাকে আর সাপ টুনিকে নিয়ে তার গুহায় চলে আসে। টনি, তুমি এই রঙিন সুপারিগুলো দেখতে পাচ্ছ? এগুলো ধরতে গেলে আমাদের রাজ্যের এক ধরনের সম্পদ। তুমি চাইলে প্রতিদিন এই রঙিন সুপারি নিয়ে যেতে পারো। এগুলো বিক্রি করলে তুমি বেশ টাকা ইনকাম করতে পারবে, এতে তোমার পরিশ্রম বৃথা যাবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি আমার অনেক বড় উপকার করলে, তোমারই উপকার চিরদিন মনে রাখবো আমি। টুনি খুশি মনে সেখান থেকে কিছু রঙিন সুপারি নিয়ে তাদের বাজারের উদ্দেশ্যে রওনা হয়। আচ্ছা কাকুলি, টুনি নাকি পাশের জঙ্গলে গিয়েছে কাঠ কাটার জন্য? আমিও তো তাই শুনলাম সবার মুখে মুখে। টুনির মাথা হয়তো খারাপ হয়ে গিয়েছে। ওই জঙ্গলে বড় বড় সাপ থাকে, সাপগুলো কাউকেই ছাড়ে না। ওসব ভেবে আমাদের কি হবে? ফুলের ব্যবসা থেকে টুনিকে সরাতে পেরেছি, এটাই অনেক। টুনি বেঁচে থাকলো আর না থাকলো সেটা ভেবে আমাদের কিছুই হবে না, আমরা আমাদের কাজ করি। এ, দেখো দেখো, টুনির কথা বলতে না বলতেই টুনি হাজির। কিন্তু টুনি হাতে করে ওগুলো কি নিয়ে আসছে? কাকুলি ও টিয়ে এসব বলতে থাকে আর টুনি বাজারে এসে ডালিতে করে রঙিন সুপারি বিক্রি করতে শুরু করে। অন্যদিকে কাকুলি ও টিয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে। রঙিন সুপারি নিয়ে যাও, রঙিন সুপারি নিয়ে যাও, নিয়ে যাও, রঙিন সুপারি নিয়ে যাও। এমা, কত সুন্দর সুন্দর রঙিন সুপারি, দেখেই শুধু নিতে ইচ্ছে করছে। টুনি, আমাকে কিছু রঙিন সুপারি দে তো। না না টুনি, তুই আগে আমাকে দে। তোকে কেন আগে দিবে? সবার আগে আমি এসেছি, তার মানে আমি আগেই নিব। আই, তোরা শর্ত। টুনি, আমাকে দে তো দেখি। তুই আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি? আরে আরে, তোমরা এভাবে হুড়োহুড়ি করছো কেন? আমি তোমাদের সবাইকে দিব, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক এক করে সবাইকে দিচ্ছি। রঙিন সুপারির কথা শুনে টুনির দোকানে ভিড় জমে যায়। টুনি একে একে সবাইকে সুপারি দিতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই টুনির সব সুপারি বিক্রি করা শেষ হয়ে যায়। টুনি বেশ টাকা ইনকাম করতে পারে। টুনি খুশি মনে টাকাগুলো দিয়ে মজার মজার খাবার কিনে তার বাড়িতে চলে আসে। টিয়ে দিদি, এসব আমি কি দেখলাম? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। তাই তো, টুনি প্রথমত জঙ্গল থেকে বেঁচে ফিরলো, আবার রঙিন সুপারি বিক্রি করে একদিনে এত টাকা পেলো। আমার না কেমন জানি সন্দেহ লাগছে, টুনি এমন সুপারি পেলো কোথায়? চল এক কাজ করি, টুনি নিশ্চয়ই কাল আবার যাবে জঙ্গলে। আমরা টুনি পিছু করব, দেখবো টুনি ওগুলো কোথায় পাচ্ছে, তারপর আমরা টুনির কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো। এভাবেই টিয়ে ও কাকুলি শয়তানি বুদ্ধি আটতে থাকে আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি ঘন জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে টিয়ে কাকুলি টুনির পিছু নিতে থাকে। টিয়ে দিদি, আমাদের যাওয়াটা কি ঠিক হচ্ছে? ওখানে গিয়ে যদি আমরা কোনো বিপদে পড়ি তখন? আরে, আমরা দুজন আছি না, কিছুই হবে না, আয় তো। টিয়ে কাকুলি টুনির পেছন পেছন যেতে থাকে। কিছু দূর যেতেই টুনি অনুভব করতে পারে তার পেছনে কেউ আছে। তাই টুনি মাথা ঘুরিয়ে পেছনে তাকায়, কিন্তু পেছনে তাকানোর আগেই কাকুলিরা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আমি জানি কাকুলি দিদি, তোমরাই আমার পেছনে আসছো। তোমরা লুকিয়েছো বলে ভেবে নিও না, আমি তোমাদের দেখিনি। আসো তোমরা, পরেই বুঝতে পারবে। এক্ষুনি ধরা পড়ে যেতাম, আর একটুর জন্য বেঁচে গিয়েছি। তোর খুব সাবধানে যেতে হবে, বুঝলি? এরপর টুনি সামনে ঘুরে আবারও সাপের গুহার দিকে যেতে থাকে। এক পর্যায়ে টুনি গুহায় পৌঁছে যায়। গুহায় এসে টুনি সব ঘটনা সাপকে খুলে বলে। টনি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, তুমি সুপারি নাও, আমি বাকিটা দেখছি, কেমন? সাপের কথা মতো টুনি বস্তা থেকে রঙিন সুপারি নিতে থাকে আর সাপ কাকুলিদের সাহায্য করার জন্য তাদের তাড়া করতে শুরু করে। ওরে বাবারে, সাপ পালাও পালাও! কে আছো? বাঁচাও, এই সাপের হাত থেকে আমাদেরকে বাঁচাও! হায় হায়
হায় রে, কেন যে এখানে এসেছি? এখানে আসার কারণে আমাদের সাপের তাড়া খেতে হচ্ছে। তুমি ঠিক বলেছো সুখী দিদি। এই সাপের হাত থেকে বাঁচতে হলে আরো তাড়াতাড়ি দৌড়াতে হবে। টিয়ে ও কাকলি নিজেদের ভুলের কারণে অনুশোচনা করতে থাকে। সাপ কাকলিদের তাড়া করে নিজের গুহায় ফিরে আসে। টনি, আমি ওই বজ্জাত পাখিদের সাহায্য করে এসেছি। এখন তুমি নিশ্চিন্তে থাকো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বলার মতো ভাষা নেই। সৃষ্টিকর্তা তোমাকে পাঠিয়েছে আমার উপকার করার জন্য। সাপ, আমি তাহলে এখন আসি, কেমন? আচ্ছা ঠিক আছে টনি, এসো। এরপর টুনি সাপের গুহা থেকে তার বাড়িতে ফিরে আসে আর টুনি বাকি জীবনটা সুখেই কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, নিজে কিছু পাওয়ার আশায় অন্যের উপর হিংসা করা মোটেও উচিত নয়, কারণ তার শেষ পরিণাম ভয়াবহ হতে পারে।